জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা একদমই নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমাদের সিবিসিএস সিলেবাস শেষ হয়ে চলে এসেছে এনইবির সিলেবাস। নতুন এনইবির ব্যাচ এখন থার্ড ইয়ারের পরীক্ষা সামনে দিয়ে চলে আসবে ফোর্থ ইয়ারে। যেমন আমরা জানি রিসার্চ ওরিয়েন্টেড আমাদের একটা পেপার থাকবে, যেখানটাতে আমাদের কিছু রিসার্চ ওয়ার্ক করতে হবে। তা আজকে আমরা একটু জেনে নিই যে রিসার্চ ওয়ার্ক যে আমরা করব তার মূলে কি থাকবে, তার বেসিক্সটা আমরা একটু জেনে নিই। তো প্রথমে বলি রিসার্চ এই শব্দটার মানে কি। রিসার্চ করতে গেলে প্রথমে রিসার্চ শব্দটার মানে জানতে হবে। রিসার্চ আমরা যখন বলছি রিসার্চ, তখন দুটো শব্দকে একসঙ্গে মিলিয়ে দিলে এই শব্দটা তৈরি হচ্ছে। একটা হচ্ছে রি মানে আরেকবার, দ্বিতীয়টা হচ্ছে সার্চ মানে খোঁজা। তাহলে রিসার্চ শব্দটার মানে দাঁড়ালো আরো একবার খোঁজা। আরো একবার খোঁজা যখনই আমি বলছি, তার মানে কিন্তু ধরে নিতেই হবে যে এর আগে খোঁজ করা হয়েছে, আমরা আবার একবার খুঁজছি। এই যে এর আগে খোঁজ করা হয়েছে আমরা আবার খুঁজছি, এটা আমরা বুঝবো কি করে যে এর আগে কে কেমন খোঁজ করেছে, কতটা অবধি খোঁজ করেছে। সেটার জন্য আমাদেরকে জানতে হবে যে এর আগে এই বিষয়, যে বিষয়ে আমরা গবেষণা করছি সেই বিষয় এর আগে কে কি পেপার লিখেছে। স্বাভাবিকভাবেই তার জন্য আমাদের একজন গাইডের প্রয়োজন, যার এই ব্যাপারে একটু হলেও বেশি আমাদের থেকে ধারণা আছে। প্রথম দিকে তা অবশ্যই দরকার। এবং তার সঙ্গে আমাদের আজকের দিনে টেকনোলজি রয়েছে, গুগল রয়েছে, সরকার অনেক জায়গা বানিয়ে নিয়েছে যেই জায়গা থেকে আমরা খুঁজে বার করতে পারি। তা সেই সব গল্প অন্য একদিনের জন্য থাক। আমরা আজকে একটু রিসার্চের পরপর স্টেপগুলো জেনে নিই, আর তার অল্প করে জাস্ট মানে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু জেনে নিই। তো আমরা যখন রিসার্চ বলছি আবার করে খোঁজা, তখন স্বাভাবিকভাবেই খুঁজবো যখন, তাহলে প্রথমেই যেটা লাগে তা হলো আমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন লাগে। ভেবে দেখো, যখন তোমরা খুব ছোট ছিলে তখন কিন্তু খুব ছোট ছোট জিনিসপত্রই তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগাতো। আকাশ কেন নীল, গাছের পাতা কেন সবুজ। তা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। আজকে একজন মানুষ যখন বড় হলে পরেও তার মনটা বাচ্চাদের মতো ওই ইনকুইজিটিভনেসটা তার মধ্যে থেকে যায়, সেই কিন্তু হয় ভালো রিসার্চার। তাহলে এই বাচ্চাদের মতো প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর খোঁজার যে এবিলিটি, সেটা আমাদেরকে বাড়াতে হবে রিসার্চ করতে গেলে। এখন রিসার্চ করতে গেলে যেটা বললাম তা হলো প্রশ্ন করতে হবে। প্রশ্ন যখন আমরা করছি তখন আমাদের পয়েন্ট নাম্বার 1 যেটা আসে তা হলো রিসার্চ কোয়েশ্চেন। এই যে আমরা যে রিসার্চ করার সময় আমাদের মনের মধ্যে যে প্রশ্ন জাগলো, সেগুলোই হচ্ছে আমাদের রিসার্চের কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমরা রিসার্চ করছি। এখন রিসার্চের প্রশ্ন তো তৈরি হয়ে গেল। তা ধরে নেওয়া যাক আমার প্রশ্ন মনের মধ্যে জেগেছে যে আমার পাশের বাড়িতে কিছু একটা রান্না হচ্ছে, তা সেই রান্নার গন্ধটা বেশ ভালো লাগছে। সে কি রান্না হচ্ছে এটা আমাকে জানতে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, আমি যেখানে রয়েছি সেখান থেকে আমি উঠবো, উঠে আমি হয়তো আমার বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়িতে যেতে পারি, গিয়ে তাদের দরজা ধাক্কাতে পারি, তাদেরকে জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ গো তোমাদের বাড়িতে কি হচ্ছে। বা আমি হয়তো ফোন করতে পারি, বা আমি হয়তো পাশের 10টা লোকের সঙ্গে কথা বলি, বাড়ি থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে, কি কি রান্না করছে। তাহলে এত মানে এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি যেটা বোঝাতে চাইছি তা হলো যে আমরা যাই করছি না কেন আমাদের পন্থা আলাদা হতে পারে, কিন্তু আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজছি। তা আমরা যে আলাদা আলাদা পথে তাদের বাড়িতে যেতে পারি, তাকে ফোন করতে পারি, অন্য মানুষকে জিজ্ঞাসা করতে পারি, এগুলো হচ্ছে আলাদা আলাদা পথ। ইংরেজিতে যাকে বলা হয় মেথড। কোন মেথডে আমি যাচ্ছি, মানে 2+2 বা 2×2 আমি 4 করতে চাইছি যখন, সেটা এইভাবেও করতে পারি, 2×4 আমি মুখস্থও করতে পারি, আবার আমি 2কে 2 বার যোগ করতে পারি, তাই তো। তাহলে যে কোনো পন্থাতেই আমি এই 4-এ এসে পৌঁছচ্ছি। তো এই যে ভিন্ন পন্থা, ভিন্ন মেথড, এই মেথডটা আমাদেরকে ডেসক্রাইব করতে হবে, এই মেথডটা আমাদেরকে ঠিক করতে হবে, এটাকে আমরা বলি মেথোডোলজি। তো তাহলে প্রথমে এলো রিসার্চ কোয়েশ্চেন, আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো। তারপরে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি একটা কোনো
পথ বেছে নিলাম যে এই পথে আমি প্রশ্ন করব। তো তাহলে এই পথে আমি খুঁজবো, আমার প্রশ্নের উত্তর খুঁজবো। তো তাহলে তার থেকে আমি বুঝে নিলাম বা তার থেকে আমি বেছে নিলাম যে আমার এই প্রশ্নের উত্তর আমি এই পথে খুঁজবো। তো সেই পথে তো খোঁজা শুরু করলাম। এখন যখন আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি, তখন খোঁজার জন্য আমি যা করছি সেই কাজটা হচ্ছে আমার রিসার্চের এক্সপেরিমেন্ট, কিংবা আমার হয়তো কোনো কিছু যদি আমি পড়ি, ধরে নেওয়া যাক আমরা যখন রিসার্চ করছি, আমরা তো কোনো একটা জিনিস সম্বন্ধে গবেষণা করতে গেলে সেই জিনিসটা সম্বন্ধে আমাদেরকে আরো পড়তে হচ্ছে। তো তাহলে সেই রিসার্চের জন্য আমাদের সেটা হচ্ছে সেই জিনিসপত্রগুলো যেগুলো আমরা পড়ছি সেই বইগুলো অ্যানালাইসিস করা, মানে আমাদের আগে যারা রিসার্চ করেছে তাদের রিসার্চটাকে অ্যানালাইজ করা। বা আমরা নতুন কোনো জিনিস দেখছি যে মানে জলের সঙ্গে মাটি মেশালে কি হয়, তো তাহলে এইটা আমরা ইয়ে করলাম, এটা আমরা যে দিলাম, এইটার থেকে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা একটা এক্সপেরিমেন্টেশন করলাম, আমরা নিজেরা চাক্ষুষ করলাম যে কি হচ্ছে। তো এই দুটো জিনিস আমরা করতে পারি। তো এইটা থেকে আমরা যেটা পাবো, সেই পাওয়াটা হয়ে গেল হচ্ছে আমাদের কাছে অবজারভেশন। আমরা যেটা দেখলাম যে কি হলো, এটা করলে এটা হয়, এটা আমরা অবজার্ভ করলাম। এই যে আমরা অবজার্ভ করে ফেললাম যে এটা করলে এটা হয়, এবং আমরা অনেকগুলো দিক থেকে আমরা এটাকে আমরা পরীক্ষা করে দেখে নিলাম, এটার থেকে এবার আমাদের ফাইনাল স্টেপটাতে আমরা এসে পৌঁছই যে তাহলে এর থেকে আমরা কি বুঝলাম। এই যে আমরা রিসার্চ করলাম, এর থেকে আমরা কি বুঝলাম। এই যে আমরা কি বুঝলাম, এটা কিন্তু এর আগে কেউ কখনো বলেনি। এটা আমরাই প্রথম বলছি, যে রিসার্চ করছে সেই প্রথম বলছে, তার বক্তব্য থেকে বেরিয়ে আসছে যে সে কি পেল। তাহলে এই যে সে যেটা পেল সেইটাকে বলা হয় তার রিসার্চ আর্গুমেন্ট। তাহলে আমরা যদি আরেকবার শুরু থেকে একটু দেখে নিই পরপর আমরা কি কি করছি, আমরা যদি পরপর একটু এটাকে যদি মিলিয়ে নিই। প্রথমে এলো আমাদের রিসার্চ কোয়েশ্চেন। ফার্স্টে আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জাগলো, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা রিসার্চ করব, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেই রিসার্চ কোয়েশ্চেনগুলো উত্তর খোঁজার জন্য আমরা একটা পথ বেছে নিলাম, সেই পথকে বললাম আমাদের রিসার্চ মেথোডোলজি। এবং তারপরে সেই মেথোডোলজি অনুযায়ী আমরা যখন চলা শুরু করলাম, তখন আমরা যে এক্সপেরিমেন্টেশন কিংবা যে রিভিউগুলো করলাম, সেই রিভিউয়ের পথে আমাদের কিছু অবজারভেশন এলো, আমরা কিছু দেখলাম, আমরা কিছু চাক্ষুষ করলাম, আমরা কিছু প্রত্যক্ষ করলাম। এবং এই প্রত্যক্ষ করার ফলে আমাদের নিজেদের মনের মধ্যে কিছু ভাবনার সৃষ্টি হলো, কিছু চেতনার সৃষ্টি হলো, যা এর আগে হয়নি। তাকে আমরা বললাম আর্গুমেন্ট। রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ মেথোডোলজি, রিসার্চের এক্সপেরিমেন্ট, রিসার্চ অবজারভেশন এবং ফাইনালি রিসার্চ আর্গুমেন্ট। এই চারটে স্টেপ হচ্ছে মূল চারটে স্টেপ, যা দিয়ে রিসার্চকে আমরা করে থাকি। এখন রিসার্চের দুটো মূল ধারা রয়েছে। প্রথমটাকে বলা হয় পজিটিভিজম এবং তারপরেরটাকে বলা হয় পোস্ট পজিটিভিজম। পজিটিভিজম কি জিনিস? পজিটিভিজম বা পজিটিভিস্টরা বলল যে আমরা শুধুমাত্র কোনো একটা সায়েন্টিফিক এভিডেন্স যদি পাই তাহলেই আমরা তাকে বিশ্বাস করব, এবং সেই বিশ্বাসটা যেটা আমরা করছি সেটা অ্যাবসলিউট হবে। অ্যাবসলিউট মানে তার কোনো এদিক বা ওদিক হবে না, 19-20 হওয়ার ব্যাপার নেই। 19.5 বলেছি তো 19.5। তো এই যে সায়েন্টিফিক এভিডেন্স ব্যাক যে রিসার্চ, এটাকে পজিটিভিজম বলা শুরু হলো। এখন এই পজিটিভিজম তো সায়েন্সের ক্ষেত্রে খুব সুন্দর করে খাচ্ছে, কিন্তু যেই মুহূর্তে আমরা হিউম্যানিটিজের ক্ষেত্রে দেখছি, আমরা যখন মানুষের চেতনা নিয়ে কাজ করছি, আমরা যখন মানুষের বুদ্ধি নিয়ে কাজ করা শুরু করলাম, আমরা যখন সংস্কৃতি নিয়ে কাজ করা শুরু করলাম, যেখানটাতে মানুষের ভিন্ন রকম ভাবে দেখা, ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তখন যেটা তৈরি হলো খুব স্বাভাবিকভাবে এই পজিটিভিজমের একটা বিপরীত দিকের একটা ক্রিটিক তৈরি হলো, সেটাকে বলা হলো পোস্ট পজিটিভিজম। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে পোস্ট মানে পজিটিভিজমের পরে। তাহলে পোস্ট পজিটিভিজম কি বলছে? পোস্ট পজিটিভিজম বলছে যে সত্য, ট্রুথ কখনো অ্যাবসলিউট নয়। ট্রুথ প্রত্যেকের কাছে ট্রুথ আলাদা আলাদা। এটা মানে ট্রুথের একটা ডেফিনিট একটা দিক আছে, কিন্তু অ্যাবসলিউট কোনো একটা জায়গাতে আমি ট্রুথকে রাখতে পারছি না। এই জায়গা থেকে পোস্ট পজিটিভিজম বলল
ট্রুথকে আমরা আলাদা আলাদাভাবে প্রেডিক্ট করতে পারি, ট্রুথকে আমরা আলাদা আলাদাভাবে ইন্টারপ্রেট করতে পারি। এই যে ট্রুথের যে ইন্টারপ্রিটেশন, এইটা থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা কখনোই ফাইনালি কোনো কনক্লুশনে রিচ করতে পারছি না। আজকে এই পর্ব শেষ করার আগে কার্ল মার্কসের একটা ছোট্ট তত্ত্ব দিয়ে আমাদের এই ছোট্ট এপিসোডটা শেষ করি। কার্ল মার্কস ডায়ালেকটিক মেটেরিয়ালিজমের কথা বলেছে। এই ডায়ালেকটিক মেটেরিয়ালিজম কি? ডায়ালেকটিক মেটেরিয়ালিজম বলছে যে একটি মানুষ সে কোনো একটি থিসিস দেবে। থিসিস কি না, তার নিজস্ব কোনো একটি আর্গুমেন্ট দেবে। যেই থিসিসটা এলো সেই থিসিসের উল্টো দিকে বিপক্ষে কথা বলার মতো অনেক মানুষ থাকবে। তো তাদের মধ্যে কোনো একজন মানুষ এই মানুষটির উল্টো দিকের একটা কথা বলবে, তাকে বলা হয় অ্যান্টিথিসিস। এই অ্যান্টিথিসিস আর থিসিসের মধ্যে একটা ডিবেট হবে। এই ডিবেটের শেষে সিনথেসিস বেরিয়ে আসবে। তো এই যে সিনথেসিস যে জিনিসটা হলো, যে আমি আর তুমি মিলে একসঙ্গে তর্ক বিতর্ক করলাম এবং একটা ফাইনালি একটা কনক্লুশন রিচ করলাম, তো সেই কনক্লুশনটা আবার একটা তত্ত্ব হয়ে দাঁড়ালো, তাহলে সেটা আবার একটা থিসিস হলো। তার এগেনস্টে আবার একটা অ্যান্টিথিসিস আসবে, সেখান থেকে আবার কিছু সিনথেসাইজ করা হবে, এটা আবার একটা থিসিস হবে, এবং এইভাবে এই সাইকেলটা চলতে থাকবে। এই সাইকেলটা একটা নেভার এন্ডিং সাইকেল, এবং এই সাইকেলটা যদি আমরা চালাতে পারি তাহলেই কিন্তু আমাদের সমাজ আস্তে আস্তে আরো রিফাইন্ড এবং আরো রিফাইন্ড হতে থাকবে। তো তাহলে শেষমেশ যদি আমরা বলি, তাহলে রিসার্চের কাজ কিন্তু সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এবং তার জন্য একদম শুরুর যে বক্তব্যটা বলেছিলাম সেইটা একদম শুরুতেই মনে রাখো, প্রশ্ন করা এখন থেকে কিন্তু শুরু করতে হবে। ধন্যবাদ।